দেখুন শান্তি দেবী, আপনি তো জানেন জমিদারিরা কত ভালো মানুষ। ওই ঘরে আপনার মেয়ের বিয়ে হলে আশা করি ভালোই হবে। সবই তো জানি, একমাত্র মেয়ে আমার, ছোটবেলা থেকে অনেক কষ্ট করেই বড় করেছি। জমিদারিরা আপনার মেয়েকে খুব পছন্দ করেছেন। এই গ্রামে আপনার মেয়ের প্রশংসার তো কোনো কমতি নেই। তা অবশ্য ঠিক বলেছেন, নিজের মেয়ে বলে বলছি না, মেয়ে একদম রূপে গুণে সব দিক থেকেই ঠিক আছে। গ্রামের যার কাছেই জিজ্ঞেস করি, সেই বলে আপনার মেয়ের ব্যবহার কত ভালো। এই কারণেই তো প্রস্তাবটা নিয়ে এগিয়েছি আমি। এই প্রস্তাবে আমার কোনো অমত নেই। এবার আপনারা জমিদার বাবুর সাথে কথা বলে দিন তারিখ ঠিক করুন। বেশ, আমি তাহলে জমিদার বাবুর সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেব। আজকে তাহলে উঠি, তবে মেয়ের মতামত আছে তো? হ্যাঁ ঘটক মশাই, আমার মেয়ের পূর্ণ মতামত রয়েছে। বেশ, তাহলেই হয়ে গেল। আজকে তাহলে আসি। বলছি মা, জমিদার বাবুরা আমাকে এমনিতেই পছন্দ করলো, আমাকে দেখতে আসবে না? ওরে বাবা রে, মেয়ে তো দেখছি আর তর সইছে না। আরে তোকে আলাদা করে আর কি দেখবে, তারা তো এই গ্রামেরই জমিদার, তোকে ভালোভাবেই চেনে। তুমি দেখো মা, জমিদার বাড়িতে আমার বিয়ে হলে তোমাকে আর এই কাজ করতে হবে না। ধুর বোকা, সেসব বললে হয় নাকি? আমি তো শ্বশুর বাড়ির টাকায় বসে বসে খাবো। শ্বশুর বাড়ির টাকায় কেন? ওই বাড়িতে বিয়ে হলে আমারও তো একটা অধিকার থাকবে, সেই অধিকারের জোরেই আমি তোমাকে রাখবো। তুই ওই বাড়িতে বিয়ে করে সুখী হ, আমি সেটাই চাই। আমাকে নিয়ে আর তোকে ভাবতে হবে না, আমি বাকিটা জীবন এই কাজ করেই কাটিয়ে দিতে পারবো। তা বললে তো হবে না, আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি দেখে নিও। পাগল মেয়ে আমার, এখন মনে হচ্ছে সেই ছোটবেলা থেকে একা হাতে তোকে বড় করার পর আসলেই আমার কোনো উপকার হলো। এটা তুমি কি বললে মা? এতদিন আমি তোমার কোনো উপকারে আসিনি, এটা কিন্তু ঠিক হলো না। আরে রেগে যাচ্ছিস কেন? আমি তো মজা করলাম বোকা মেয়ে। নে, এখন আর তোকে কাজ করতে হবে না, তুই বরং বাড়িতে যা, আমি একটু পরেই আসছি। কিরে, কেমন লাগছে এখন? লজ্জা লাগছে নাকি আনন্দ লাগছে? খুব তো জমিদার বাড়ির বউ হয়ে যাচ্ছিস। ধুর, কি যে বলো না, আনন্দ লাগবে কেন? বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেলে বুঝি মেয়েদের আনন্দ লাগে? আনন্দ লাগবে নাই বা কেন? তুই কি বিয়ে করে অন্যত্র চলে যাচ্ছিস? তুই তো এই গ্রামেই আছিস। তবু মাকে ছেড়ে যেতে, তোমাদেরকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে না বুঝি? আমার আর কি, আমি তো জমিদার বাড়িতেও যাওয়া আসা করি। জমিদার বাড়ির পাশেই তো আমার ঘর, তোর যখন মন চাইবে আমার কাছে চলে আসবি। কি জানি জমিদার বাড়ির জীবনযাপন কেমন হয়, আমার তো বড্ড ভয় করছে। এত ভয় পেয়ে লাভ নেই, জমিদার বাড়ির সবাই খুব ভালো, দেখবি তোকে অনেক ভালো রাখবে। যেমন তোর শাশুড়ি ভালো, তেমন তোর শ্বশুর মশাইও ভালো। আচ্ছা বুড়িমা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, জমিদার বাবুর ছেলেকে তো কখনো গ্রামে দেখিনি, জমিদার বাবুর ছেলে কি শহরে থাকে? হ্যাঁ রে, শহরেই থাকে। এখন শুনলাম বাড়িতে এসে জমিদারির দায়িত্ব নিজেই গ্রহণ করবে, সেই জন্যই তো বিয়ে করাচ্ছে। আশীর্বাদ করো বুড়িমা, সব যেন ভালো হয়, জমিদার বাড়িতে গিয়ে যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। জমিদার বাড়িতে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে যে পারবি সে আমি জানি, কিন্তু আমাদেরকে আবার ভুলে যাস না জানো। তোমাদেরকে ভুলে গেলে হয়? তোমরা তো আমার প্রাণ ভোমরা গো। বাহ, আমার বৌমা তো খুব সুন্দরী। তোমরা যেমন বর্ণনা করেছিলে তার থেকেও দ্বিগুণ সুন্দরী আমার বৌমা।
তা হবে না, জমিদার বাড়ির বউ বলে কথা। জমিদার বাড়ির বউকে যে সুন্দরী হতেই হবে। এখন মনে হচ্ছে এই বউকে পেয়ে আমরা আসলেই ধন্য। তোমার কেমন লাগছে মা এই বাড়িতে এসে? আমার তো ভয় করছে, আসলে প্রথমবার জমিদার বাড়িতে এসেছি কিনা। আপনারা কিছু মনে করবেন না। কি যে বলো না, জমিদার বাড়িতেই প্রথম এসেছো বুঝি? ভয় নেই, ভয় নেই। এখন থেকে প্রতিদিন এই জমিদার বাড়িতেই থাকতে হবে, অভ্যাস করে নাও। দেখলি পোড়ামুখী, আমি বলেছিলাম না তোর শাশুড়ি অনেক ভালো, এবার নিজের চোখেই দেখে নে। হয়েছে হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আমার বৌমার নিশ্চয়ই দাঁড়িয়ে থাকতে থাকতে খুব কষ্ট হচ্ছে। রমেশ, তুই বৌমাকে নিয়ে ঘরের ভেতরে চলে আয়। সাবধানে ঘরে প্রবেশ কর, আর মনে রাখবি এই ঘর তোর শেষ ঘর। এই ঘরে তোর কারণেই কিন্তু লক্ষ্মী আসবে। সুনিতা, এই সুনিতা, এখনো ঘুমোচ্ছিস নাকি? আরে ওঠ ওঠ, শ্বশুর বাড়িতে এত বেলা করে ঘুমালে হবে নাকি? উফ, দিলে তো আমার ঘুমটা ভাঙিয়ে। বলি, কোথা থেকে এসেছো এই সকালবেলা? কাণ্ডজ্ঞান নেই নাকি? আরে কাণ্ডজ্ঞানের কথা বলছিস? শ্বশুর বাড়িতে এত বেলা করে ঘুম থেকে উঠলে শ্বশুর শাশুড়ি কি বলবে? তা আমার শ্বশুর শাশুড়ি আমাকে কি বলবে না বলবে সেটা তোমার থেকে তো আমাকে জানতে হবে না। তুমি এখানে এসেছো কেন? আরে আমি তো এসেছি তোর ভালোর জন্য, তোকে ঘুম থেকে ডেকে দিতে। আমি ঘুমাচ্ছি বলে তোমার খুব সমস্যা হচ্ছে, তাই না? আমার শ্বশুর শাশুড়ির তো সমস্যা হচ্ছে না, তুমি এত আগ বাড়িয়ে কথা বলতে আসছো কেন? তুই কি আমার সাথে মজা করছিস, নাকি ঘুমের ঘোরে আছিস বলে এভাবে কথা বলছিস? আমি সজ্ঞানে তোমার সাথে কথা বলছি। এরপর থেকে আমাকে এভাবে ঘুম থেকে জাগাবে না, আর ঘরে ঢোকার আগে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবে। তোর ঘরে ঢুকতে হলে এখন আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে? তা নয় তো কি, তোমাদের মতো গরিবদের বিশ্বাস নেই কখন ঘরে ঢুকবে আর কোন জিনিস নিয়ে চলে যাবে তার ঠিক নেই। রিতা, এসব এসব কি বলছিস তুই? দুদিন হলো জমিদার বাড়ির বউ হয়েছিস, আর এখনই এত অহংকার। দেখো, আমি তোমার সাথে এত কথা বলতে চাই না। এখনই এই ঘর থেকে বেরিয়ে যাও, আর যেন আমার ঘরে তোমাকে আমি না দেখতে পাই। দেখ রমেশ, আমি ভালোর জন্যই বলছি। সুনিতা যা শুরু করে দিয়েছে তা কিন্তু মোটেও ভালো লাগছে না। এখন এখানে আমি কি করতে পারি বলো তো মা? তোমরা নিজেরা পছন্দ করেই তো আমাকে বিয়ে করিয়েছো। তা অবশ্য ঠিক, কিন্তু তোর বিয়ে যখন ওর সাথেই হয়েছে, বউকে বোঝানো তোর দায়িত্ব। আমার তো মনে হয় না ওকে বোঝালেও বুঝবে। ওর মনের মধ্যে অহংকার ঢুকে গেছে। ব্যাপারটা খুবই বিরক্তিকর। বাড়ির সমস্ত চাকর বাকরদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে। শুনলাম আজ সকালেও বুড়িমার ওপরে চেঁচামেচি করেছে। কি বলছো? এত দূর গড়িয়েছে? যেই চাকর বাকরকে আমরা এত বছরে একটাও কটু কথা শোনাইনি, সেই চাকর বাকরের সাথে খারাপ ব্যবহার করেছে। তাহলে আর বলছি কি, যা শুরু করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তোর বাবা যদি জানতে পারে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি দেখছি ওর সাথে কথা বলে ওকে বোঝাতে হবে। জমিদার বাড়ির বউয়ের এত অহংকার থাকবে, সেটা তো হতে পারে না। মনের মধ্যে যদি এত অহংকার থাকে, তাহলে ভবিষ্যতে গ্রামের মানুষদের সেবা করবে কিভাবে? বাড়ির বাইরেও এই বিষয় নিয়ে কম আলাপ আলোচনা হচ্ছে না মা। বাইরে গেলেই আমি শুনতে পাচ্ছি কানাঘুষো চলছে। বিষয়টা আমার নজরে এলো বলেই কিন্তু আমি তোকে জানিয়েছি। এবার দেখ তোরা কি করবি। ঠিক আছে মা, আমি দেখছি। বলি, তোমরা এতক্ষণ ধরে পুকুর ঘাটে বসে কি করছো শুনি? কতক্ষণ লাগে কাজ করতে তোমাদের? ওই তো দেখ, সুনিতা চলে এসেছে। এই সুনিতা, এদিকে আয়, তোর সাথে দুটো গল্প করি। জমিদার বাড়ির গল্প তো আর যার তার সাথে করতে পারি না। কি বললে তোমরা? আমাকে আমার নাম ধরে ডাকলে? ভুলে যেও না, আমি জমিদার বাড়ির বউ। আমাকে ছোট গিন্নি বলে ডাকবে। ও
বাবা গো বাবা, এখন আবার তোকে ছোট গিন্নি বলে ডাকতে হবে? তোমাদের কি মনে হচ্ছে আমি তোমাদের সঙ্গে মজা করে কথা বলছি? আর সেই কখন থেকে পুকুরে আসার জন্য অপেক্ষা করে আছি, তোমাদের পুকুরের কাজ শেষই হচ্ছে না। তুই তো দেখছি পুরোই বদলে গেছিস রে। জমিদার বাড়ির বউ হয়ে এখন অহংকারে মাটিতে পা পড়ছে না, তাই না? জমিদার বাড়ির বউ হতেও না ভাগ্য লাগে। তোমাদের মতো গরিবেরা এসবের কি বুঝবে? আজ থেকে এই পুকুরে আর কাজ করতে আসবে না তোমরা। এটা আবার কেমন কথা? জমিদার মশাই এই পুকুরটা সবার জন্য তৈরি করেছেন, এখানে কাজ করার অধিকার সবার আছে। হ্যাঁ, আমি তো তোমাদের সঙ্গে এখানে ঝগড়া করতে আসিনি, আদেশ দিতে এসেছি। এরপর এই পুকুরে যেন আর কাউকে কাজ করতে না দেখি। তুই তো আগে এমন ছিলিস না রে, জমিদার বাড়ির বউ হয়ে যাওয়ার পর এমন হয়ে গেলি কেন? হ্যাঁ, আবারও আমাকে তুই তোকারি করছো? বলেছি না এখন থেকে ছোট গিন্নি বলে ডাকবে। গ্রামের সবাইকে কথাটা বলে দিও। বলুন বাবা, আমাকে কিসের জন্য ডেকেছেন? ওদিকে আবার আবার অনেক কাজ পড়ে আছে। আরে বসো বসো, এত তাড়াহুড়ো করছো কেন? কাজ করবার জন্য এত কাজের লোক রয়েছে। আমি বাড়ির কাজের কথা বলিনি, আমার নিজস্ব কাজের কথা বলেছি। যাই হোক, বলুন কিসের জন্য ডেকেছেন আমাকে? বলছি, শহর থেকে আমার কিছু অতিথি আসবে। অতিথিদের জন্য কিছু বিশেষ আয়োজন করবার চেষ্টা করছি। ভাবলাম তার পাশাপাশি তোমার হাতের ছোলার সিঙাড়া রাখলে কেমন হয়? আমার হাতের মানে? বিষয়টা আমি ঠিক বুঝলাম না। দেখো, তোমার হাতের সিঙাড়ার স্বাদ কিন্তু অতুলনীয়। তাই আমি ভাবছি তুমি যদি ছোলার সিঙাড়া বানাও, অতিথি খুশি হবে। দেখুন, আমি আপনার বাড়ির বউ। আমি আপনার বাড়ির দোকানদার বা হোটেলের কোনো মানুষ নই যে আপনার অতিথিকে আমি সিঙ্গারা বানিয়ে খাওয়াবো। আহা, তুমি এভাবে বলছো কেন? আমি তো তোমাকে সেভাবে বলতে চাইনি। তুমি বাড়ির বউ। একদম ঠিক বলেছেন, আমি বাড়ির বউ, কোনো কাজের লোক নই যে অতিথিদের জন্য আমাকে রান্না বান্না করতে হবে। ঠিক আছে, তুমি যদি সিঙারা বানাতে না চাও তাহলে তো আমি তোমাকে জোর করতে পারবো না। তবে এভাবে কথা বলার কোনো মানে হয় না। আপনার কাণ্ডজ্ঞান থাকা উচিত। বাড়িতে অতিথি আসবে আর তার জন্য জমিদার বাড়ির বউ রান্না করবে, বিষয়টা হাস্যকর নয়? যদি জমিদার বাড়ির বউকেই রান্না করতে হয় তাহলে এতগুলো কাজের লোক রাখা হয়েছে কেন? যত সব। জমিদার বাবু, জমিদার বাবু, আপনারা কোথায় গেলেন? দয়া করে বেরিয়ে আসুন, একটা খবর দেওয়া ছিল। কি রে, কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? কি খবর দিবি? হ্যাঁ, আপনার বৌমা কোথায়, মানে সুনিতা দিদি কোথায়? সুনিতা দিদিকে একটু ডেকে দেবেন, তার জন্যই খবর এসেছে। সুনিতা দিদির মা খুব অসুস্থ। কি বলছিস? দাঁড়া, আমি এখনই ডেকে দিচ্ছি। বৌমা, ও বৌমা, একটু বেরিয়ে এসো তো। আরে কি হলো, আবার ডাকাডাকি করছেন কেন? আমাকে কি একটু শান্তি আপনারা দেবেন না নাকি? আরে শোনো, কি খবর নিয়ে এসেছে সুরেশ। তোমার মা নাকি খুব অসুস্থ। হ্যাঁ গো দিদি, তোমার মা খুব অসুস্থ। তোমাকে একটাবার দেখতে চাইছে সে। কবে থেকে অসুস্থ, অথচ তোমাকে খবর দেয়নি। এতদিন যখন খবর দেয়নি তো এখন দিতে এসেছে কেন? এখনো খবর না দিলেই হতো। কাকিমা তো ভেবেছিলেন তুমি চিন্তা করবে, তাই বলেননি। কিন্তু এখন একটাবার দেখতে চাইছেন। তোমার মায়ের অবস্থা খুব খারাপ। এখন বয়স হয়েছে, এখন একটু অসুস্থ হবেই। এখানে আমার কি দরকার আছে? আমি গিয়ে বা কি করব? আমি কি ডাক্তার নাকি? বৌমা, এসব তোমার কি ব্যবহার? তোমার মা অসুস্থ, তোমার এখন যাওয়া উচিত সেখানে। আমার মা অসুস্থ, আমি যাব কি না যাব সেটা তো আমার ব্যাপার। আপনাকে এর মাঝে কথা বলতে হবে না। তাহলে কি তুমি যাবে না? ওদিকে কাকিমার অবস্থা যে একেবারে। যা হওয়ার হোক, বুড়ো হয়ে গেছে, সময় এখন এমনিতেই শেষ হয়ে গেছে। আমি গিয়েও কোনো লাভ হবে না। তোরা নিজেরা সামলে নে, যা। কি হলো, এত রাত পর্যন্ত তুমি বাড়ির বাইরে ছিলে কেন? জানো না তোমাকে তাড়াতাড়ি আসতে হবে? কি হলো, কানে কথা ঢুকছে না নাকি? আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না তোমার?
তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। তোমার মতো মেয়ের সাথে কথা বলবার থেকে বোবা হয়ে যাওয়া অনেক ভালো। কি বললে তুমি? তুমি এমন একটা কথা আমাকে বলতে পারলে? তোমার তো কপাল ভালো, আমি তোমাকে এখনো গালমন্দ করিনি। তোমার মতো মেয়ের মরে যাওয়া উচিত। ওপরওয়ালা না করুক, তোমার মতো মেয়ের জন্ম যেন কারোর ঘরে না হয়। এসব কি বলছো তুমি? তোমার মাথাটা পাগল হয়ে গেছে নাকি? আমি আবার কি করলাম? তোমার কাছে আজকে খবর এসেছিল না তোমার মায়ের অসুস্থতার? তোমার মা মারা গেছেন, তার দাহ কাজ সম্পন্ন করেই আমি এলাম। আমি তো জানতাম মা মারা যাবে। তুমি বলো আমি শুধু শুধু কি কি করতাম? ছি 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 ছি, আমি কোনো দিন কাউকে দেখিনি যে মায়ের মৃত্যুর খবর পেয়েও এমন ধরনের কথা বলে। এবার কিন্তু তুমি একটু বেশি বেশি বলছো। আমি বেশি বেশি এতক্ষণ বলিনি, এবার বলবো। বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে। তোমার মতো মেয়ের এ বাড়িতে কোনো জায়গা নেই। তুমি এমন করছো কেন? আমার একটু কথা শোনো। আমি তোমার কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে, না হলে আমি লোকজন ডাকতে বাধ্য হব। মাগো, মাগো, আমি এটা কি করলাম মা? অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি যে তোমাকে হারিয়ে ফেলেছি এটাও আমি বুঝতে পারলাম না। আমি এখন কি করব? কাঁদিস না রে, এখন আর কেঁদে কি হবে? তোর মা তো ওপরওয়ালার কাছে চলেই গেছেন। শুধু একটাই আফসোস, তোর মা জীবনে শান্তি পেলেন না। ঠিক বলেছ বুড়িমা, আমার জন্যই শান্তি পাননি। না জানি কত কষ্টই না পেয়েছেন মা। আমি চিকিৎসা অবধি করাইনি। অহংকার তোকে চেপে ধরেছিল, এই কারণেই তো তুই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলি। আমি এখন কি করব? আমি মাকে হারিয়ে ফেলেছি। মা, তুমি ফিরে এসো, একটা বার ফিরে এসো মা। দেখো দেখো, আমি তোমার কাছে চলে এসেছি। এখন যতই ডাকাডাকি করিস না কেন, তোর মা আর কোনোদিন ফিরে আসবে না। আমি আমি আবার আগের মতো হয়ে যাব, আগের মতো জীবন যাপন করব, আবার ছোলার সিঙ্গারা বানিয়ে সংসার চালাবো। মাকে খুশি করার এটাই শেষ উপায়। আরে বাবা, মানে জমিদার বাবু, আপনি আমার দোকানে আসুন আসুন, বসুন। বাড়ি ছেড়ে চলে এসেছো বলে কি বাবা সম্বোধনের অধিকারও আমি হারিয়ে ফেলেছি? আমাকে জমিদার বাবু বলে ডাকছো কেন? বাবা বলে ডাকার কোনো অধিকার আমার নেই। আপনাদের সবার সাথে যে পরিমাণ খারাপ ব্যবহার আমি করেছি, তাতে বাবা ডাকি কিভাবে? শোনো, সন্তানেরা কত ভুল করে, বাবা মায়েরা সব সময় সন্তানের ভুল ক্ষমা করে দেয়। এই যে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, আমরা তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমি যে নিজেকে ক্ষমা করতে পারছি না জমিদার বাবু। আমি এতটাই নিকৃষ্ট মানুষ হয়ে গিয়েছিলাম যে মানুষকে মানুষ বলেই মনে করতাম না। সেসব পুরনো কথা বাদ দাও। এখন যখন নতুন করে আবার সবকিছু শুরু করেছো, তুমি বরং আমাদের বাড়িতেই ফিরে চলো। ক্ষমা করবেন, আমি আপনাদের বাড়িতে ফিরে যেতে পারবো না। আপনার ছেলে নিজে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওর অনুমতি ছাড়া ওই বাড়িতে প্রবেশ আমি করতে পারি না। বেশ, তাহলে যেভাবে তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে আমি সেই ব্যবস্থাই করছি। তুমি তৈরি দেখো। এসো মা, এসো। তুমি এতদিন এই বাড়িতে ছিলে না, বাড়িটা একদম খাঁ খাঁ করছিল। আমাকে ক্ষমা করুন মা, আমাকে ক্ষমা করুন। আমি আর কোনোদিন খারাপ ব্যবহার করব না কারোর সাথে। এ কি, এ তুমি কি করছো? ওঠো ওঠো বলছি। তুমি আমার মেয়ে, আর তুমি আমার পায়ে পড়ছো। তুমি তো আমার বুকে থাকবে। না মা, আপনারা এত ভালো মানুষ, আপনাদের সন্তান হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। সন্তান হওয়ার জন্য যোগ্যতার দরকার হয় না মা। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি। রমেশের কথা ভাবছো? রমেশ তো সেই কবেই তোমাকে ক্ষমা করে দিয়েছে। ওকে নিয়ে চিন্তা করো না।
আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে। আবার সব ঠিক হয়ে যাবে আমি জানি, শুধুমাত্র মাঝখান থেকে আমার মা কষ্ট পেয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। তোমার এক মা উপরওয়ালার কাছে চলে গেছেন, তাতে কি হয়েছে? আমরা পুরো পরিবার তোমার সাথে আছি। বাবা বাবা বাহ, এত ভালো ছোলার সিঙ্গারা আমরা আগে কখনো খাইনি জমিদার মশাই। আপনার পুত্রবধূর হাতে কিন্তু জাদু আছে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আমার মেয়ের হাতের সিঙারা খেলে আপনারা কোনো দিন তার স্বাদ ভুলতে পারবেন না। আমরা কিন্তু এরপর থেকে মাঝে মধ্যেই আসবো এই ছোলার সিঙ্গারা খাওয়ার জন্য। আপনার পুত্রবধূ খাওয়াবে তো? খাওয়াবো না মানে? এই কাজটাই তো আমি সব থেকে ভালো পারি। আপনাদের সেবা করতে পারলে আমারও ভালো লাগবে। যখন খুশি চলে আসবেন। তাহলে আর কি, অনুমতি আমরা সবাই পেয়েই গেলাম। হ্যাঁ, এবার থেকে আসা যাওয়া হতেই থাকবে। আজকে তোমাকে এত খুশি মনে হচ্ছে কেন? হ্যাঁ, খুশি মনে হবে না কেন? বাড়িতে অতিথি এসেছে, আমি সবার সেবা করছি, খুশি হব না? কিন্তু তুমি এখানে কি করছো? আমি আমার সুন্দরী লক্ষ্মী বউটাকে দেখছি যে খুশি মনে সবার সেবা করছে। এমন বউই তো আমি চেয়েছিলাম। এখন এখানে এত নাটক করতে হবে না, যাও তো। সুন্দরী বউদের সামনে জমিদার কেন, বনের বাঘ সিংহরাও নাটক করে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে জমিদার প্রতাপ সিং সুনিতাকে কি খাবার বানাতে বলেছিল?